সেদিন যেন ঝপ করেই অন্ধকারটা নেমে এলো। তিতির কিন্তু একদম বুঝতেও পারল না কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গিয়েছে। বুঝতে পারলে হয়তো আগেই বেরিয়ে পড়ত সে। আজ ওর সাথে সুমনা কিংবা দেবু দুজনের কেউই নেই। সুমনা আসবে না সেটাও আগে থেকেই জানত, ও গিয়েছে মামার বাড়ি। কিন্তু দেবুটাও যে এভাবে ঝোলাবে সেটাই ভাবতে পারেনি। কি আর করার, এখন এতটা পথ ওকে একা একাই যেতে হবে। ক্লাস থেকে বেরিয়ে সরু রক মতো একটা জায়গায় দাঁড়িয়ে এসব আকাশ পাতালি ভাবছিল সে। ওর ভাবনার মাঝেই কখন যেন আকাশ কালো করে মেঘ জমে হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নামল। বৃষ্টি নামতেই চমকে উঠল তিতির। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তাকে। ছাতা মাথায় দিয়ে দ্রুত সাইকেল চালিয়ে দিল। তিতিরদের বাড়ি থেকে কোচিংয়ের বাড়িটা খুব বেশি দূরে নয়, আবার খুব একটা কাছেও নয়। বড় রাস্তা পেরিয়ে দুটো সরু গলি পেরোলেই তিতিরদের শ্রীনিবাস। বাড়িটার নাম নাকি ওদেরই এক পূর্বপুরুষ কমলা দেবী দিয়েছেন। প্রায় ৩০০ বছরের পুরনো বাড়ি। এখনকার দিনে এমন বাড়ি সচরাচর আর দেখা যায় না। এই বাড়িটিরও অবস্থা খুব একটা যে ভালো তা নয়। সংস্কারের অভাবে কিছু অংশ ব্যবহারের একেবারে অযোগ্য হয়ে উঠেছে। এছাড়া বাড়িটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই বাড়ির দক্ষিণের অংশে কেউ যায় না। ওটা একরকম বন্ধই পড়ে আছে। নিদেন পক্ষে কেউ পরিষ্কার করতেও যায় না। দাদুকে জিজ্ঞেস করলে বলেন, এখন বাড়িতে এই কটা লোক, তাই এত বড় বাড়ির সমস্ত জায়গাটা তো আর একসাথে ব্যবহার করার প্রয়োজন নেই। তাই বাড়ির সামনেটা আর কয়েকটা ঘর বারান্দা নিয়ে ওরা থাকে। আগে এই বাড়িই নাকি গম গম করত। লোকজন, আশ্রিতা, অতিথি সব মিলে এলাহি ব্যাপার। রোজ কমপক্ষে দুবেলা ৩০ জনের পাত পড়ত। এখন সে রামও নেই আর অযোধ্যাও নেই। যিনি এই বাড়ি তৈরি করেছিলেন সেই দুর্গাপ্রসাদ বাবু ছিলেন পেশায় বণিক। জলপথে বাণিজ্য করতেন। সেই জন্য কেউ কেউ এখনও ওদের বাড়িটাকে বণিক বাড়ি বলেই জানে। বর্তমানে এই বাড়িতে তিতিরের বাবা মা, কাকা কাকিমা, ঠাকুমা, দাদু এবং সেই সাথে তিতির আর তার ছোট কাকার ছেলে চিকু থাকে। বাড়ির সদস্য ছাড়া আছে শুধুমাত্র রামু জেঠু, দাদুর ডান হাত, সর্বক্ষণের সঙ্গী বলা চলে। ওদের ফাইফরমাসও খাটে। তিতির ভাবছিল ওর বন্ধুরা আসবে না জানলে হয়তো বাড়ি থেকে কেউ না কেউ নিতে আসতো ওকে। তবে তিতির বাড়িতে জানায়নি। তবে জানালে হয়তো রামু জেঠুই আসতো, কারণ বাবা এবং কাকাই দুইজনেই বাড়িতে নেই। ওরা গিয়েছে মণি পিসিকে আনতে। এই মণি পিসির ব্যাপারটা তিতিরের ভারী অবাক লাগে। বিয়ের পর পিসি এই প্রথমবার বাপের বাড়ি আসছে। ওরা বহুবার পিসির বাড়িতে গিয়েছে, কিন্তু পিসি আসেনি। অনেক জিজ্ঞেস করেও এই বিষয়ে কোনো সদুত্তর পায়নি। ঝকঝকে সাইকেলটা গড়গড়িয়ে এগিয়ে চলেছে। এটা একেবারে নতুন কেনা। আগেরটাই এখন চিকু প্র্যাকটিস করে। হেডলাইটের আলোয় রাস্তা কম বেশি দেখা যাচ্ছিল। ক্রমে ক্রমে ফাঁকা হয়ে যাচ্ছে চারপাশ। আর কয়েকদিন পরেই পূর্ণিমা। আকাশে তাই দেখা যাচ্ছে বাঁকা চাঁদ। চাঁদটা কখনো কখনো ওর সাথে চলছে, আবার কখনো হারিয়ে যাচ্ছে। তিতিরের মনে হলো চাঁদটা বুঝি লুকোচুরি খেলছে ওর সাথে। বৃষ্টি অনেকটাই থেমে এসেছে। এখন চারপাশে প্যাচপেচে কাদা। এই কাদায় তিতিরের বড্ড বিরক্ত লাগে। তবে বর্ষাকালে কাদা তো হবেই। কিন্তু তিতির যদি সাইকেল স্লিপ করে এর মধ্যে পড়ে যায় তাহলে দুর্ভোগের আর শেষ থাকবে না। এসব ভেবে তিতির সাইকেলের গতিটা একটু কমালো। ওর চারপাশ এখন জনমানব শূন্য। বড় রাস্তা অনেক সময় আগেই পেরিয়ে এসেছে। গলিতে ঢোকবার মুখে একটা ফাঁকা জায়গা পড়ে। সরু রাস্তার এক পাশে মাঠ আর এক পাশে বাঁশ বাগান। পাশেই একটা তেঁতুল গাছ। এই জায়গাটা তিতিরের খুব একটা ভালো লাগে না।
সে দ্রুত পেরিয়ে যেতে চাইল। এমন সময় হঠাৎ সাইকেলটা ক্যাঁচ করে একটা শব্দ করে থেমে গেল। তারপর তার নট নড়নচড়ন। এ কি, নতুন সাইকেলের আবার কি হলো? তিতির নেমে সাইকেলটা পরীক্ষা করে দেখল, কই, কিছুই তো হয়নি। আবারও ব্যাগটা কাঁধে ফেলে প্যাডেলে চাপ দিল তিতির। তবে সাইকেল কিন্তু এতটুকু এগোচ্ছে না। এদিকে তার হেডলাইটের আলোটাও একটু একটু করে মৃদু হতে শুরু করেছে। একটা চাপা অস্বস্তি হচ্ছে অনেকক্ষণ থেকেই। তিতিরের কপালে বিন্দু বিন্দু ঘাম। এমন সময় হঠাৎ কোত্থেকে ঝড় শুরু হলো, মৃদু একটা ঝড়, আর সেই সাথে ফিসফিস করে ভেসে আসছে একটা শব্দ, বলা যায় একটা ডাক। একটু একটু করে তেঁতুল গাছের পাতার আড়াল থেকে, বাঁশ গাছের ঝাড়ের মধ্যে থেকে, খোলা মাঠ থেকে, আকাশ থেকে, পাতাল থেকে, সব জায়গা থেকে ভেসে আসতে লাগলো সেই ডাক। কেউ যেন প্রাণপণে ডেকে চলেছে। আর সেই ডাকের সাথে শুরু হলো খ্যানখিনে গলায় একটা হাসি। উফ, বড্ড অসহ্য লাগছে তিতিরের। মনে হচ্ছে কানের কাছে কেউ বেজায় জোরে যেন কাঁসর বাজাচ্ছে। এমন সময় মাটিতে একটা আলোড়ন শুরু হলো। কিছু একটা যেন মাটি ফুঁড়ে উঠতে চায়। তিতিরের গলায় আটকে থাকা চিৎকারটা এতক্ষণে বেরিয়ে এলো। এত সময় কাঠ হয়ে দাঁড়িয়েছিল। বোধহয় এই চিৎকারটাই খুঁজছিল। কোনো দিকে আর না তাকিয়ে দেহের সমস্ত শক্তি প্রয়োগ করে সাইকেলটা একটা টান দিল। অদ্ভুত ব্যাপার, সাইকেলটা কিন্তু আবার চলতে শুরু করেছে। সুতরাং আর দেরি করা চলে না। এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে সাইকেল নিয়ে দৌড়তে থাকলো তিতির। দেহের সমস্ত শক্তি প্রয়োগ করে দ্রুত সাইকেল চালিয়ে তিতির এসে থামলো ওদের গেটের সামনে। তারপর সাইকেল সমেত হুমড়ি খেয়ে পড়ে গেল। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আবারও সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা শুনবেন গল্প কথার এক বিশেষ নিবেদন, মৌমিতা ব্যানার্জির গল্প অভিশপ্ত পূর্ণিমা। গল্প শুরু করার আগে আবারও আপনাদের কাছে সেই একই অনুরোধ, আমাদের গল্পগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো কিংবা খারাপ যেমনটাই লাগুক না কেন, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদেরকে জানাতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে পরবর্তী কাজের অনুপ্রেরণা সম। সুতরাং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। লেখিকা মৌমিতা ব্যানার্জি হাওড়া জেলার মুন্সিরহাট পোস্ট অফিসের অন্তর্গত বল্লভবাটি গ্রামের মেয়ে। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, এছাড়া স্নাতকোত্তর এবং সেই সাথে বিএড ডিগ্রিও অর্জন করেছেন। ছোটবেলা থেকেই লেখালেখি করতে তিনি বেজায় ভালোবাসেন। প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশ পায় স্কুল ম্যাগাজিনে। পরবর্তীকালে ফেসবুকের বিভিন্ন পেজে তথা গ্রুপে একাধিক লেখা প্রকাশিত হয়। ইতিপূর্বে কয়েকটি অনলাইন পোর্টাল এবং মুদ্রিত পত্রিকাতেও ওনার লেখা প্রকাশিত হয়েছে। আজকের গল্পে অঘোর এবং অখিলেশের ভূমিকায় বিপ্রতীপ, তিতিরের চরিত্রে রাকা, শুক্লতা দেবী জয়াবতী, তিতিরের মায়ের ভূমিকায় দেবযানী, মণিমালা দেবীর চরিত্রে শাম্মা, রামু এবং রামনারায়ণ বাবুর ভূমিকায় অতনু, সিদ্ধেশ্বর বাবুর চরিত্রে শুভদীপ, দীননাথ, কৃষ্ণনারায়ণ এবং গল্প পাঠে আমি অয়ন। শুরু হচ্ছে আজকের গল্প, মৌমিতা ব্যানার্জির কাহিনী
অভিশপ্ত পূর্ণিমা। নিজের ঘরের আরাম কেদারায় অন্যমনস্কভাবে বসেছিলেন কৃষ্ণনারায়ণ বাবু। দুই ভ্রুর মাঝখানে চিন্তার ছাপ স্পষ্ট। এমন সময় সুখলতা দেবী ঘরে ঢুকলেন। তিতির উঠেছে? এই প্রশ্নের উত্তরে নীরবে দুই দিকে ঘাড় নাড়লেন সুখলতা দেবী, অর্থাৎ এখনো ওঠেনি। তারপর আঁচল চোখে চেপে কেঁদে ফেললেন তিনি। আর কতদিন এই অভিশাপ থাকবে বলতে পারো? কৃষ্ণনারায়ণ বাবু চুপ করে চেয়ে রইলেন একদিকে। কান্নার প্রাথমিক ঝোঁকটা কেটে যাবার পর সুখলতা দেবী বললেন, জানো তো, তিতির আজ খুব ভয় পেয়েছে। সেটাই স্বাভাবিক। মনে আছে তোমার, মনিও কেমন ভয় পেয়েছিল? আমারও খুব ভয় করছে। ওদিকে মনিরাও তো এখনো এলো না। ফোন করেছিলাম, বুড়ো খোকা কারোর কাছেই ফোন গেল না। জানি না কি হবে। তিতিরকে বাইরে বেরোতে দেওয়াটাই ভুল হয়েছে আমার। আজ থেকে তিতির যেন একা আর না বেরোয়, অন্তত এই পূর্ণিমা পর্যন্ত। এমন সময় শোনা গেল বাইরে থেকে তিতিরের মা ডাকছে। ও উঠেছে? আচ্ছা বৌমা, আসছি। ধীরে ধীরে চোখ খুলছে তিতির। চোখ মেলতেও কষ্ট হচ্ছে তার। পাতাটা ভারী হয়ে এসেছে। কাল যখন চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিল, তখন থেকে এখন অবধি কার্যত ওর হুঁশ ছিল না বললেই চলে। অনেক কষ্টে চোখ মেলে তাকাতেই একসাথে উদ্বিগ্ন কয়েকটা মুখ চোখে পড়ল। মা, কাকিমা, ঠাকুমা, দাদু, রামু জেঠু আর চিকু। এই যে দিদি ভাই, এবার একটু সুস্থ বোধ হচ্ছে? ওই তো ঠাকুমার গলা না? উত্তরে তিতির হ্যাঁ বলতে গেল, কিন্তু ওর গলাটা জড়িয়ে এলো। এই নাও, দুধটুকু খেয়ে ফেলো তো দেখি। দুধ খেয়ে একটু যেন জোর পেল গলায়। এবার বলো তো দিদি ভাই, কাল তুমি এত ভয় পেলে কেন? প্রশ্নটা শোনার সাথে সাথেই মনে পড়ে গেল কাল রাতের সেই ভয়ঙ্কর ঘটনাটা। সেই ডাক, মাটি ফুঁড়ে উঠে আসবার চেষ্টা। মা! তিতির আবারও ভয় চিৎকার করে উঠল। কি হয়েছে? কি হলো আবার? চিৎকার করছিস কেন বাবা? এই তো আমি এখানে, আমি তো রয়েছি। এই বলে এগিয়ে এসে মা তিতিরকে জড়িয়ে ধরল। ও আমায় ডাকছিল মা। আচ্ছা থাক থাক, ওকে আর কিছু জিজ্ঞাসা করতে হবে না। শোনো, তুমিও আর কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মনে রেখো, যা দেখেছো সব ভুল দেখেছো। এখন একটু রেস্ট নাও। চিকু, তুমি এখানেই থাকো, আর বাকিরা চলো বাইরে চলে এসো। এই বলে দাদু ঘরের বাইরে চলে গেলেন। মা কিছুক্ষণ তিতিরের সাথে বসে থেকে তিনিও বেরিয়ে এলেন। ঘরের মধ্যে শুধু রইল তিতির আর চিকু। আবার চোখ বুঝল তিতির। বৌমা, মনিদের কোনো খবর পেলে নাকি? না বাবা, মনিদের বাড়িতে তো ফোন করেছিলাম। সব শুনে জামাইবাবু তো বললেন ওদেরকে এখনই খুঁজতে বেরোচ্ছেন। ওরা সবাই এখন থম মেরে বসে আছে। মনিরা না ফেরা পর্যন্ত শান্তি পাচ্ছে না কেউই। এক একটা মুহূর্ত যেন কাটছে বছরের মতো। আমি জানতাম ঠিক কোনো বিপদ হবে। কান্নাকাটি করো না, দেখো ওরা ঠিক এসে যাবে এখনই। তিতির একটা স্বপ্ন দেখছিল। সুন্দর ফুলের বাগানে
ও আনন্দে ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে রঙিন প্রজাপতি। ও একটা প্রজাপতিকে ধরতেও গেল। প্রজাপতিটা যেন ওর সাথে লুকোচুরি খেলছে। এই এখানে তো পরক্ষণেই আবার অন্য কোথাও হারিয়ে যাচ্ছে। প্রজাপতির পিছনে ছুটতে ছুটতে অনেকটাই দূরে চলে এলো তিতির। এমন সময় হঠাৎ ও দেখল সেই ফাঁকা জায়গাটায় এসে দাঁড়িয়েছে। সামনেই তেঁতুল গাছ। এমন সময় ঝড় উঠল। কেউ যেন আবার ডাকছে। ঠিক তখনই ভয় পেয়ে ঘুমটা ভেঙে গেল ওর। দেখল চিকু মুখের উপরে ঝুঁকে পড়ে বলছে, দিদি ভাই, এই দিদি ভাই, ওরকম গোঙাচ্ছিলি কেন তুই? কি হয়েছে? ঘুমটা ভেঙে যাওয়ায় তিতির যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওর গা ঘামে ভিজে সপ করছে। চিকু তিতিরের মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছিল। এমন সময় সে চিকুর হাতটা চেপে ধরে বলল, জানিস ভাই, ও আমাকে ডাকে। কে ডাকে রে? জানি না, তবে ডাকে। বলে, আয় আয়, আমায় মুক্তি দে। এর আগে ওই ডাক আমি শুনেছি জানিস, আমাদের বাড়ির মধ্যেই শুনেছি। আমার খুব ভয় করছে রে ভাই, খুব ভয় করছে। হঠাৎই বাইরে একটা শোরগোল শুনে চিকু জানলা দিয়ে দেখে বলল, ওই তো জেঠুমনি আর বাবা ফিরল, সঙ্গে পিসিও। দরজা খুলে তিতিরের বাবা, কাকাই এবং পিসিকে দেখে সবার ধরে যেন প্রাণ এলো। তারা যে কোথায় ছিল এই প্রশ্নের উত্তরে তিতিরের কাকা যা জানালো তার সারমর্ম করলে দাঁড়ায় এই রূপ। ওদের বাসের ড্রাইভার নাকি রাস্তা ভুল করে অনেক দূর চলে গিয়েছিল। বেশ কিছু সময় পর ড্রাইভার বোঝে যে রাস্তা ভুল হচ্ছে। তখন আবার গাড়ি ঘুরিয়ে ফিরে আসতেই এতটা সময় লাগলো। ঘটনাটা যে সাধারণ নয় ইতিমধ্যে তা সকলেই বুঝেছে। মুখ এখন সবার থমথম করছে। একটা চাপা আতঙ্কের পরিবেশ ওদের চারপাশে একটু একটু করে যেন জমাট বাঁধছে। দুপুরের দিকে তিতিরের পিসে মশাই অখিলবাবু তিনিও এসে গেলেন। সাময়িকভাবে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেললেও খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যেত ধীরে ধীরে তিতিরদের বাড়িটার ওপর একটা কালো ছায়া নেমে বাড়িটাকে পাতলা চাদরে মুড়ে দিয়েছে। আর সেই সঙ্গে এক পা করে এগিয়ে আসছে শ্রাবণী পূর্ণিমার রাত। কই রে তিতির, চিকু, আয় এদিকে আয়। ওরা এখন দাঁড়িয়ে আছে বাড়ির দক্ষিণের অংশের বন্ধ দরজার সামনে। দরজায় মস্ত একটা তালা ঝুলছে। বাড়িটার এই দিকটায় বিভিন্ন অংশে শ্যাওলা জমেছে। অনেক জায়গায় জন্ম নিয়েছে চারা গাছ। বড় লোহার দরজাটার সামনে দাঁড়িয়ে পিসেমশাই অখিলবাবু ওদেরকে ডাকছেন। তিতির বা চিকু এদিকে কখনো আসে না, কারণ দাদুর বারণ আছে যে। আজও তাদের আসার ইচ্ছে ছিল না। পিসেমশাই বারবার আগ্রহ প্রকাশ করাতে কার্যত আসতে একরকম বাধ্যই হয়েছে। তবুও তিতির মাঝে মাঝেই বলছিল, থাক না পিসে মশাই, ওদিকে কেউ যায় না, দাদুর বারণ আছে। কিরে তোরা না আজকালকার ছেলে মেয়ে, এসব কি? আমি এখানে থাকলে কবেই তো চলে আসতাম। বাড়ির দক্ষিণের অংশে নাকি যাওয়া মানা, এ যেন ভূতের সিনেমা। শেষ পর্যন্ত দুপুরবেলা পায়ে পায়ে ওরা এদিকটাতে এসেছে। তিতিরের কোচিং থেকে ফেরবার পথে ভয় পাওয়ার ঘটনাটা পিসেমশাই শুনেও হেসে উড়িয়ে দিয়েছেন। বলেছেন, নিশ্চয় আকাশ থেকে তুই ভুলভাল দেখেছিস। খুব ভয় পেলে ওসব হয় বুঝলি, তখন সব কল্পনাকেই রিয়েল মনে হয়। তোর সাইকেল তো আমি দেখেছি, সবই ঠিক আছে। তোর পিসিও যেমন কি যে একটা ভয় নিয়ে বসলো, আর বাপের বাড়িতে আসতেই চাইল না। দক্ষিণের দিকের দরজায় বেশ বড় একটা তালা ঝোলানো। তিতির সেটা দেখেই বলল,
এর চাবি তো নেই পিসেমশাই। দাদুর কাছে থাকতে পারে গো, কিন্তু দেবে না। উল্টে এদিকে এসছি যদি জানতে পারেন না, তাহলে খুব বকাবকি করবেন। দরজায় তালা দেখে অখিল নিজেও একটু দমে গিয়েছিল। ও পিসেমশাই, চলো না বাড়িতে ফিরে যাই। হ্যাঁ রে, তুই কি ভয় পাচ্ছিস নাকি? না না, তা কেন? কিন্তু দাদু খুব বারণ করেন এখানে আসতে। আরে তোর কিচ্ছু হবে না, নিজেদের বাড়ি আর নিজেরা পুরোটা দেখবি না। দেখি তো তালাটা ভাঙা যায় কিনা। তালা কিন্তু ভাঙতে হলো না। তালাটা ধরে একটু টানতেই দরজাটা যেন আপনা থেকেই খুলে গেল। যা বাবা, এ তালা দেবার কি মানে? ইস, কতদিন কেউ হাতও দেয়নি। আয় তোরা আয়, শোন, নাকে হাত চাপা দে, আর নাকে মুখে যেন ধুলো ঢুকে না যায়। ওরা আস্তে আস্তে প্রবেশ করলো ভিতরে। চারিদিকে পুরো ধুলোর আস্তরণ, মাকড়সার জাল, তাছাড়াও কেমন একটা যেন গুমোট ভাব। কতকাল কেউ এদিকে আসেনি। মেঝেতে ওদের পায়ের ছাপ পড়ছে স্পষ্ট। তিতির কিন্তু চারপাশে একটা অদ্ভুত অনুভূতি পাচ্ছে। ওর মনে হচ্ছে কেউ যেন ওকে দেখছে, লক্ষ্য করছে ওর গতি, এবং ওর প্রতিটি পদক্ষেপের সাথে কেউ যেন এগিয়ে চলেছে। এমন সময় হঠাৎই একটা ঝাঁঝালো পচা গন্ধ এসে ধাক্কা মারল। পিসেমশাই, কেমন যেন একটা গন্ধ। গন্ধ? হ্যাঁ, একটা গন্ধ তো পাচ্ছি বটে। কিছু পচেছে হয়তো। আরে বাড়ির এই দিকটা দেখ, কত সুন্দর। তোরা তো অনায়াসে এই দিকটায় থাকতে পারতিস রে। হঠাৎই পিছনে কিসের একটা জোরে শব্দ হতেই চমকে উঠে পিছনে ফিরল তিতির। পর মুহূর্তেই সামনে ফিরে কিছু একটা বলতে গিয়ে থেমে গেল সে। এ কি, পিসেমশাই কোথায় গেল? এই তো একটু আগেও তো এখানে দাঁড়িয়েছিল। চিকুর মুখ চোখ ইতিমধ্যেই শুকিয়ে উঠেছে। এই দিদি ভাই, আমার খুব ভয় করছে রে। চল না, চলে যাই আমরা। তিতির ওর হাতটা চেপে ধরল, তারপর পিসেমশাইয়ের উদ্দেশ্যে পায়ে পায়ে এগিয়ে গেল আরো খানিকটা। কিছু সময় এদিক ওদিক ঘোরাঘুরি করার পর একটা বিশেষ ঘরে পিসেমশাইকে খুঁজে পেল ওরা। পিসেমশাই, তুমি এখানে? তুমি তো ওখানে ছিলে। হ্যাঁ, তাই তো ছিলাম। কখন যে এখানে এলাম, অন্যমনস্কভাবে বোধহয় চলে এসেছি। চলো না যাই এবার। চল। পিসেমশাইয়ের নিজেরও কেমন একটা খটকা লেগেছিল। এমন সময় ওরা পিছনে ফিরতেই যাবে, হঠাৎ পিসেমশাই কেমন যেন চিৎকার করে উঠলেন। আরে আমার পায়ে কি জড়িয়েছে রে? তিতির তাকিয়ে দেখল কারোর যেন সরু একটা হাত পিসেমশাইয়ের পাটাকে জড়িয়ে আছে। ভয়ে আতঙ্কে তিতির আর চিকু চিৎকার করে ছুটতে শুরু করলো। বাঁচাও, বাঁচাও! একেবারে দাদুর কাছে পৌঁছে মরণপণে হাঁপাতে থাকলো দুজনে। হৃৎপিণ্ডটা যেন মুখের কাছে উঠে এসেছে ওদের। ওদের মুখ থেকে সবটা শুনে ভয়ে বিস্ময়ে প্রথমে কেউ আর কথা বলতে পারল না। কিছুক্ষণের মধ্যেই রীতিমতো বকাবকি কান্নাকাটি পড়ে গেল। এখন আর সব কান্নাকাটি করার সময় নেই, চলো চলো ওইদিকে যেতে হবে। এই বলে মাদুলিটা গলায় চেপে ধরে দক্ষিণের দিকে চললেন দাদু। বাড়ির আর সকলে গেল তার পিছু পিছু। তবে সেখানে পৌঁছে সকলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল যেন। ওই তো খুব স্বাভাবিকভাবেই অখিল বেরিয়ে আসছে। দাদু চিন্তিতভাবে বললেন, এ কি বাবা, তোমার কিছু হয়নি তো? ঠিক আছো তো তুমি? আরে না না, কিছু হয়নি। দাদু এগিয়ে আসতেই পিসেমশাই খানিকটা তফাতে দাঁড়িয়ে ওনাকে আশ্বস্ত করে বলল, আরে আপনি ব্যস্ত হচ্ছেন কেন?
কিন্তু তুমি এখানে এসে ঠিক করনি। আমি যখন বারণ করেছি তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। পিসেমশাই মুখ নিচু করে রইলেন। কিন্তু পিসেমশাই, আমি যে দেখলাম একটা হাত তোমার পা জড়িয়ে আছে। দূর, ওটা হাত বুঝি? ও তো দড়ি। দড়ি? তিতির বেজায় অবাক হলো, কারণ সে নিজে চোখে দেখেছে ওটা একটা সরু হাত। দড়ি হয় কি করে? আচ্ছা ঠিক আছে, আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, যাও ঘরে যাও। এদিকে রামু জেঠু অন্য আরেকটি তালা নিয়ে এসে হাজির হয়েছে। দাদু সেটা দিয়ে দরজাটা টেনে বন্ধ করে বাকিদেরকে নিয়ে ফিরে গেলেন। রাতে খাওয়ার সময় অখিল কিন্তু কৃষ্ণনারায়ণ বাবুর কাছে বসল না। তখন ওভাবে ওনার কথার অবাধ্য হওয়ায় মনে মনে বোধহয় অপরাধ বোধে ভুগছে। মণি অনেকক্ষণ ধরেই অখিলকে খেয়াল করছিল। কেমন যেন একটু লম্বা লম্বা লাগছে না ওকে? দু একবার ইতস্তত করে কিছু একটা বলি বলি করেও বলল না। এমন সময় ওর চোখে পড়ল অখিলের গলার কাছে লাল মতো কি একটা যেন। এবার সে সেটার ব্যাপারে জিজ্ঞাসা করলে অখিল বাহাত দিয়ে সেটা মোছার বৃথা চেষ্টা করতে করতে বলল, ওই জরুল হবে বোধহয়। কিন্তু তোমার তো এমন জরুল ছিল না। আহ, কি যে করো না মনি, কোথাকার কি দাগ তা নিয়ে এত চিন্তা ভাবনা। খটকাটা কিন্তু যাই যাই করেও গেল না। মণি এক দৃষ্টে চেয়ে রইল দাগটার দিকে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা। ঘরে প্রবেশ করে গানের কলিটুকু শুনেই সভয়ে পিছিয়ে এলো মণিমালা। জানলার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গানটা গাইছে অখিল। বাইরে ঝকঝকে চাঁদের আলো। মনির পিছিয়ে যাওয়াতে বুঝি একটু শব্দ হয়েছিল, আর তাতেই ফিরে তাকিয়েছে অখিল। আরে মনি, কখন এলে? ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, কাছে এসো। তুমি ওই গান গাইছো কেন? বারণ করেছে না কতবার? ওই শুরু হলো তো। সারা পৃথিবীর কাছে পূর্ণিমা মানে রোমান্স, আর তোমার মুখ পূর্ণিমা এলেই শুকিয়ে যায়। ওফ, কেমন সুন্দর চাঁদ উঠেছে দেখো তো। কাল পূর্ণিমা, তাই না? সত্যি চাঁদটা আজ ভারী সুন্দর উঠেছে, ঝলমল করছে একেবারে। মনিতাও মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে দেখে অখিল আবার বলল, এমন দিনে বউয়ের মুখ ভার কিন্তু ভালো লাগে না। মনি এবার একটু সহজ হওয়ার চেষ্টা করল। হালকা হেসে অখিলের বুকের উপরে মাথাটা রাখল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সত্যি তো, অখিলের তো কোনো দোষ নেই। তবুও তো মনির সব ভয়, সব দুঃখ ওকেই সহ্য করতে হচ্ছে। 10 বছরের বিবাহিত জীবন, অথচ দেখো মনির ভয়ের কারণে কোথাও গিয়েই শান্তি নেই। পূর্ণিমা এলেই মনি কেমন যেন বদলে যায়। এমনি সময় ঠিকই আছে, হাসছে, কথা বলছে, কিন্তু পূর্ণিমা আসার 2 দিন আগে থেকেই মনির মুখের ভাব বদলাতে শুরু করে। সেই সময় আর মনির সাথে কথা বলা যায় না। এই সময়গুলোতে বারংবার পিছনে ফিরে কি যেন দেখে সে, চমকে চমকে ওঠে, কারণ ছাড়াই সকলের উপরে রেগে যায়, এমনকি অখিলের উপরেও। পরে অবশ্য ওর খারাপ লাগে। এমন কতবার হয়েছে। সবকিছু মিটে গেলে যদিও বা সে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু আবারও পূর্ণিমা আসলে যে কে সেই। অখিল অনেক বুঝিয়েছে, রাগও করেছে, তবে কোনো কিছুতেই কিছুই হয়নি। অবশেষে না পেরে হাল ছাড়তে হয়েছে অখিলকে। মনির এই অবস্থার এতই বাড়াবাড়ি যে বাপের বাড়ি পর্যন্ত আসতে চায় না। তবে এবার বাবা অনেক বুঝিয়েছে, বলেছে, অখিলকে নিয়ে এবার চলে আয় এখানে, আমার কাছে অন্তত মাদুলিটা আছে, ভয় পাস নে। আর সেই কারণেই ওর এখানে আসা। অখিল অনেক জিজ্ঞাসা করেছে, তবে মনি তার এই ব্যবহারের
কোনোরূপ কারণ বলেনি। কী বা বলবে? এ কি বলার মতো কথা? বললেই বা বিশ্বাস করবে কে? নিজের সাথে না হলে এই জিনিস কেউ বিশ্বাস করে না। অখিলের বুকে মাথা রেখে মনি এসবই ভাবছিল। চাঁদের আলো এখন সরাসরি এসে পড়েছে অখিলের মুখে। মনি এবার মাথাটা তুলে অখিলের মুখের দিকে চাইতেই চমকে গেল। অখিল, তোমার মুখে? কি আমার মুখে? ডান হাতটা আবারও একবার মুখে বুলিয়ে নিল সে। তোমার মুখের লাল দাগটা কতটা বেড়ে গেছে দেখেছো? ও লাল দাগ? আচ্ছা, শহরে ফিরে ভালো ডাক্তার দেখিয়ে নেবো ওখানে। মনি তবুও যেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল। খানিকটা নিজের মনেই বিড়বিড় করে বলতে থাকলো, কেমন যেন জন্মদাগের মতো। অখিল এ কথা শুনে হেসে ওঠে, বলে, জন্মদাগ? কি যে বলো, জন্মদাগ কোথায় আবার? অখিলের এই কথায় মনির হৃদয় একটু হালকা হওয়ার পরিবর্তে তার ভ্রুদয় আরো কুঁচকে গেল। অখিলের হাসিটা কেমন যেন অচেনা শোনাচ্ছে। মনির বুকের মধ্যে যেন দুর্মুষ পিটতে শুরু করলো। মনে পড়ল মা দুপুরে বলেছিল আজ আর কাল অখিলের সাথে না থাকতে। কেন এমন বলল? অখিলের মুখের দিকে আরো একবার চাইল মনি। পর মুহূর্তেই আর একটিও কথা না বলে দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে। অখিল কিছুই বুঝতে না পেরে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। বাড়ির রান্নাঘরটা একেবারে বড় উঠোনের পাশে। উঠোনের দিকে দুটো জানলা। তিতিরের মা সন্ধে দিয়ে সবে চায়ের জোগাড় করছেন। পুরনো জমিদার বাড়ির রান্নাঘর, তাই ঘরটা যথেষ্ট বড়। চায়ের জল চাপিয়ে সবে ওভেন অন করবেন। এমন সময় প্রথমে জানলার পাশে একটা খসখস শব্দ হলো। প্রথমেই একবার শব্দ হয়ে থেমে গেল, তারপর খানিকটা বিরতি দিয়ে আবার শুরু হলো শব্দটা। মা এবার জানলার কাছে এসে দাঁড়ালেন, কিন্তু জানলা দিয়ে বাইরে তাকিয়েই তার হাড় হিম হয়ে এলো। জানলা জুড়ে একটা বিশাল মুখ। মরার চোখের মতো শূন্য দৃষ্টিতে সেই মুখ তাকিয়ে আছে ঘরের মধ্যে, আর নখ দিয়ে জানলা আঁচড়াচ্ছে। এটা কি? ও মা, বাঁচাও, বাঁচাও! রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এসে প্রথমে তিনি তিতিরের কাকিমাকে জড়িয়ে ধরলেন। থরথর করে খানিক কাঁপলেন, তারপর অজ্ঞান। পর মুহূর্তেই হইচই ব্যাপার শুরু হয়ে গেল। যে যেখানে ছিল ছুটে এলো। তারপর জল আন, পাখা আন, হাওয়া কর। এইসব কিছু করে খানিক বাদে তিতিরের মা একটু সুস্থ হতেই ওনার মুখ থেকে সমস্ত কথা শুনে বাড়ির সকলের মুখই অন্ধকার হয়ে গেল। নিজের ঘরে বসে তিতির কিন্তু এসবের কিছুই টের পায়নি। সে জানলা দিয়ে চাঁদের দিকে তাকিয়েছিল। এমন সময় নিচে বাইরের উঠোনে কাউকে একটা চলাফেরা করতে দেখল সে। একটু ভালো করে লক্ষ্য করে বুঝল এ তো পিসে মশাই। এখানে কি করছে? এমন সময় পিসে মশাই তিতিরকে দেখতে পেয়ে হেসে হাত নেড়ে ডাকল। তিতিরও পায়ে পায়ে নেমে গেল নিচে। দালানে এখন কেউ নেই। উঠোনে আসতেই অখিল বলল, তিতির, তুই যে সেদিন ভয় পেয়েছিলিস সেই জায়গাটায় তুই যেতে পারবি? হ্যাঁ, পারবো না কেন? আমার কোচিং যাবার রাস্তাতেই তো পড়ে। তাহলে আমার সঙ্গে চল। এখন? এত রাতে? রাত তো কি হয়েছে, আমার সঙ্গেই তো যাবি। তিতির তবুও ইতস্তত করছে দেখে অখিল আবারও বলল, আচ্ছা, তুই কি চাস না তোর মন থেকে ভয়টা কেটে যাক? এবার তিতির সম্মতি সূচক ঘাড় নাড়লে অখিল তাকে সাইকেলে চাপিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে।
জোছনায় চারপাশটা যেন একেবারে ভাসছে। তাদের সাইকেল বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে আসতেই তিতিরের মনটা কেমন জানি খচখচ করে উঠল। কিছুক্ষণের মধ্যেই তার মনের আশঙ্কা ভয়ে রূপান্তরিত হলো, কারণ এখন তাদের সাইকেল এসে থেমেছে গতদিনের সেই জায়গাটায়, সেই বাঁশবাগান, সেই তেঁতুল গাছ। সাইকেল থামিয়ে অখিল বলল, চল নাম। ফিরে চলো না পিসেমশাই, আমাদের আশাই ঠিক হয়নি। দাদু কোথাও যেতে বারণ করেছিলেন। কি বেকার ভয় পাচ্ছিস তিতির? সেদিনেও তো ভয় পেয়েছিলিস। কিছু কি হয়েছিল? দেখ, এখানে কিচ্ছু নেই। আয়, সামনেটা দেখি। তিতিরদের কথার মাঝেই হঠাৎ সেদিনের মতো ঝড় উঠল, যেন সম্পূর্ণ প্রকৃতি প্রবলভাবে বারণ করছে সেই স্থানে থাকতেই। সেই সাথে শুরু হলো আবার সেই ফিসফিসে ডাক। ফিরে চলো পিসেমশাই, আমার খুব ভয় করছে, ফিরে চলো। অখিল কিন্তু আর ফিরেও তাকাচ্ছে না। কি একটা আকর্ষণে তিতিরও চলল এবার তার পিছু পিছু। ও যেন থামতে চাইছে, কিন্তু পারছে না। এবার তেঁতুল গাছটার কাছে এসে তিতির দেহের সমস্ত শক্তি লাগিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। আর এক পাও সে এগোতে চায় না। এবার অখিল ঘুরে তাকালো। তিতির সভয় দেখল তার প্রিয় পিসে মশায়ের চোখ দুটো রক্তাভ, মুখটাও খানিকটা লাল। জরুলটা ইতিমধ্যেই বেড়ে গিয়েছে অনেকটাই। অখিল ছো মেরে ওর হাতটা চেপে ধরল। কনকনে ঠান্ডা সেই স্পর্শ বরফের মতো কঠিন আর শীতল গলায় বলল, সেই ডাক অমান্য করার শক্তি তিতিরের নেই। যেতে যেতে তিতিরের খেয়াল হলো, আরে পিসে মশাই এখানে অবধি এলো কি করে? তিতির তো সাইকেলের পিছনে বসেছিল, একবারও তো সে রাস্তা বলেনি। তাহলে পিসে মশাই চিনল কি করে? অথচ কেমন অভ্যস্তভাবে এগিয়ে চলেছে পিসে মশাই। তিতিরের শিণ দাঁড়া দিয়ে ভয়ের ঠান্ডা স্রোত বইতে লাগলো। এ কার সাথে চলেছে সে? এমন সময় পিছনে হইচই শোনা গেল, কারা যেন ডাকছে। আরে ওই তো ওরা, ওই তো যাচ্ছে, ওই তো। আরে রামু, ডাকো ডাকো। তিতির মা, বাবু দাঁড়া দাঁড়া। আরে ওই তো ওরা, ওই তো। তিতির চমকে উঠে পিছনে ফিরে দেখল দাদু আর রামু জেঠু, তাদের পিছনে কাকাই। এ কি, তোরা এখানে কি করছিস? চল বাড়িতে চল। এই, তোকে না বাড়ির বাইরে বেরোতে বারণ করেছিলাম? একেবারে অবাধ্য হয়ে উঠছিস কিন্তু। আর অখিল, তিতির তো না হয় ছোট, তুমি বা ঠিক কোন আক্কেলে ওকে এখানে নিয়ে রে বলো তো? ভাগ্যিস ওই বাড়ি ছোড়া গিরিশ দেখতে পেয়েছিল তোমাদেরকে। থাক থাক, এখানে আর বকাবকি করে লাভ নেই। বাড়ি চলো সবাই। দাদু নিজের গলার মাদুলিটা শক্ত করে ধরে আছে। অদ্ভুত ব্যাপার, দাদু কাছে আসতেই আবারও অখিল একটু সরে গেল। তার চোখে একবার রাগ ঝিলিক দিয়েই পর মুহূর্তে মিলিয়ে এলো। বিষয়টা কিন্তু তিতিরের চোখে এড়ালো না। অনেক রাতে রামু এলো কৃষ্ণনারায়ণ বাবুর কাছে। একটা কথা ছিল বাবু। হ্যাঁ বল না। আপনি আপনি আবার রাগ করবেন না তো বাবু? আরে তুই বল না। কি করে বলি আপনাকে? দেখুন দেখুন বাবু, আমি না খুব খারাপ একটা গন্ধ পাচ্ছি। আমার প্রতি মুহূর্তে এটা মনে হচ্ছে সে যেন আমাদের খুব কাছেই আছে। কৃষ্ণনারায়ণ বাবু নীরবে ঘাড় নেড়ে বললেন, আমি জানি সে আমাদের সাথেই আছে। কিছুই আমার চোখ এড়িয়ে যায়নি। বিপদ যে ঘরের মধ্যে এসে পড়েছে সেটা আমি বেশ বুঝেছি। কালকের দিনটা খুব সাবধানে থাকতে হবে। তিতির আর মণিকেও সাবধানে রাখতে হবে। আমি তো আজকে মণিকে আলাদা শুতেও বলে দিয়েছি। কিন্তু এর কি কোনো প্রতিকার নেই কর্তা?
আর কতদিন এভাবে ভয়ে ভয়ে কাটাতে হবে? হ্যাঁ, জানি না, সত্যিই জানি না। কাল সকালে খোকাকে একটা জায়গায় পাঠাবো, যদি উপায় হয় সেখান থেকেই হবে। রামু, তুই বরং তোর দেশের বাড়ি চলে যা। আমাদের জন্য তোর বিপদ হবে এটা আমি চাই না। কি বলছেন কি বাবু? আপনারা কি আমার পরিবার নন? হ্যাঁ, আমি কি আপনাদের কেউ নই? আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। যদি কেউ আপনাদের বিন্দু মাত্র ক্ষতি করবার চেষ্টাও করে, তবে এই রামুর বুকের ওপর দিয়েই তাকে যেতে হবে। এ আমি আপনাকে বলে রাখলাম কর্তা। কৃষ্ণনারায়ণ বাবু রামুর মাথায় হাত দিলেন, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তিতিরকে কাল সকালে সব কথা খুলে বলবো। এবার ওর জানার সময় হয়ে এসেছে। যা, এখন তুই শুয়ে পড়। রামু চলে যাওয়ার পর কৃষ্ণনারায়ণ বাবু বেশ অনেক সময় আকাশের পানে চেয়ে বসে থাকলেন। তার মধ্যেও বোধহয় চলছে আকাশ পাতাল চিন্তা। সকালে ঘুম থেকে উঠেই তিতির মায়ের মুখে শুনল দাদু তাকে ডেকেছেন। কথাটা শুনে প্রথমে তিতিরের বিশ্বাসই হচ্ছিল না। দাদু ডেকেছেন? দাদু পারতপক্ষে তাকে এবং চিকুকে ডাকেন না। দাদুর সমস্ত কথাই বাবা কাকাই বা রামু জেঠুর সাথে। রাশভারী মানুষ, হাজার হোক পুরনো জমিদার বাড়ির রক্ত তো বইছে তার শরীরে, তাই দাদুকে ওরা ভয় পায়। সেই দাদু কিনা ওকে ডেকেছেন। ছোট হলেও তিতির বেশ বুঝতেই পারছিল যা সব ঘটছে তা সবই ওই সেই দিনের ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে। মনে মনে সে এটাও বুঝল পূর্ণিমার চাঁদের সাথে তার কোনো না কোনো যোগসূত্র আছে। ছোট থেকে এই তিতির দেখে আসছে এই পূর্ণিমা এলেই বাড়ির সবাই কেমন যেন পাল্টে যায়। সবার মধ্যে একটা ভয় ভয় ভাব, বাইরে বেরোনো বন্ধ করে দেয়, এমনকি বাড়ির সমস্ত জানলাও বন্ধ। এ বিষয়ে তিতির অনেক প্রশ্ন করেছে, কিন্তু জুটেছে শুধু বকুনি। আর একটা ব্যাপার ও নোটিশ করেছে, পূর্ণিমা আসার অনেক আগে থেকেই দাদু কি সব যেন তিথি নক্ষত্র মেলায়। এছাড়া মণি পিসির বাপের বাড়ি না আসার ব্যাপারটাও তার কাছে কম রহস্যজনক নয়। দাদু কি তবে আজ সমস্ত রহস্য খুলবে তার কাছে? সেই জন্যই ডেকেছে। তিতির তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নেয়। আয় তিতির, আয় এখানে এসে বস। দাদুর ঘরে ঢুকতেই দাদুর গলা গম গম করে উঠল। ঘরে ঢুকে তিতির দেখল দাদু একটা আরাম কেদারায় বসে আছে। এছাড়াও ঘরে একটা খাট আর দুটো চেয়ার। তিতির একটা চেয়ার টেনে বসে পড়ল। দাদু প্রথমে একটু তিতিরের মুখের দিকে চেয়ে রইলেন, তারপর হালকা হেসে বললেন, খুব অবাক হচ্ছিস তাই না? ভাবছিস আমি কেন ডাকলাম? একটু চুপ করে নিঃশ্বাস ফেলে আবার বলতে থাকলেন, গত 2 দিন আমাদের বাড়িতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে তোর মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন জেগেছে, বল? আজ আমি তোর সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব বলেই ডেকেছি। তিতির একটু নড়ে চড়ে বসল। তার মানে তার ধারণাই সঠিক। দাদু একভাবে বলে চললেন। তিতির যেন হারিয়ে গেল অনেক আগের সেই সমস্ত দিনগুলোতে। শোন, আমাদের হাতে সময় অনেক কম, তাই বেশি সময় নষ্ট না করে শুরু থেকেই বরং বলি। আমার মা বলতেন, যে কোনো ঘটনা সম্পূর্ণ জানতে গেলে আগে তার অতীতটাকে জানতে হবে। অতীতের মধ্যেই বর্তমানের বীজ লুকিয়ে থাকে। তুই নিশ্চয় জানিস আমাদের পূর্বপুরুষ
দুর্গাপ্রসাদ বাবু ছিলেন পেশায় একজন বণিক। তিনি জলপথে বাণিজ্য করতেন। সপ্তদশ শতক চলছে তখন। ব্যবসা বাণিজ্যে ভারতীয়দের তখন বেজায় নাম ডাক। বাংলাও তার মধ্যে পিছিয়ে ছিল না। মালাক্কা ছিল এশিয়ার বাণিজ্যের একটা বড় কেন্দ্র। ভারতীয়রা তাদের পণ্য নিয়ে হাজির হতো এখানে। ভারতীয়রা মালাক্কা থেকে কিনত জায়ফল, চীনের রেশম, এছাড়া বাসনপত্র। ভারতের আফিম, চন্দন কাঠ, মূল্যবান পাথর, গন্ধদ্রব্য, চাল, ডাল, চিনি, তেল, হলুদ, কাঁচা রেশম ইত্যাদি রপ্তানি হতো বিদেশের বাজারে। এইভাবে দুর্গাপ্রসাদ অনেক অর্থ সংগ্রহ করেছিল। তারপর একদিন তিনি বাণিজ্য থেকে অবসর নেন। তার অর্থের কোনো অভাব ছিল না। কাঁচা টাকা ছাড়াও অনেক সোনাদানা মোহরও ছিল তার। এছাড়া বিভিন্ন দেশ বিদেশ ঘোরার ফলে অনেক মূর্তিও সংগ্রহ করেছিল। তো সেই সমস্ত নিয়ে তিনি এবার স্থিত হলেন পাকাপাকিভাবে কলকাতার কাছে এই স্থানটায় মুঘলদের থেকে জমিদারি নিয়ে বসলেন। তখন অবশ্য জমিদারি নয়, জায়গিরদারি বলা হতো। এরপর বংশ পরম্পরায় জমিদারি শুরু হলো। মুঘল সাম্রাজ্যের পতন হলো, ইংরেজরা রাজা হয়ে বসল। কিন্তু তাতে কোনো সমস্যা হলো না, আমাদের জমিদারি থেকেই গেল। দুর্গাপ্রসাদ খুব ভালো মানুষ ছিলেন। খারাপ নেশা, বাইজি, বহু বিবাহ কিছুই তার ছিল না। কমলাবালা দেবী ছিলেন তার স্ত্রী। জানিস নিশ্চয়, এই বাড়ির নামটাও তিনিই দিয়েছিলেন। কিন্তু তার উত্তর পুরুষেরা কেউই তার স্বভাব পেল না। নানান রকম অনাচার অত্যাচারে ডুবে যেতে লাগলো। নেশা, বাইজি কিছুই বাকি রাখেনি। বাড়ির মেয়েদের অবস্থাও ছিল করুণ থেকে করুণতর। তার এক উত্তর পুরুষ ছিলেন জমিদার দর্পনারায়ণ, দুর্গাপ্রসাদের সার্থক উত্তরসূরি। কিন্তু জমিদার দর্পনারায়ণের দুই পুত্র রুদ্রপ্রসাদ এবং বীরেন্দ্রদেব ছিল অত্যন্ত ব্যভিচারী। আমি যখনকার কথা বলছি তখন ইংরেজ যুগ চলছে। দর্পনারায়ণ একদিন হঠাৎ করেই মারা গেলেন, রেখে গেলেন বিপুল সম্পত্তি। তারপর যা হওয়ার, অচিরেই ভাই ভাই বিবাদ লাগলো। প্রথমে তো সামনাসামনি কেউ কাউকে কিছু বলতো না, কিন্তু একটা সময় সে আড়ালটুকুও ঘুঁচে গেল। বীরেন্দ্রদেবের লোকবল ছিল বেশি। তিনি নানা প্রকার মানুষের সাথে মিশতেন, বন্ধু বানাতেন। তুলনায় রুদ্রপ্রসাদ মিশুকে কম ছিলেন। একদিন তাকে গুপ্তভাবে হত্যা করা হয়। সেই সময় তিনি বাইজি নাচের আসরে ছিলেন। কে হত্যা করতে পারে সেটা সবাই জানতো, কিন্তু সব ধামাচাপা পড়ে যায়। এরপর বীরেন্দ্রদেব রুদ্রপ্রসাদের স্ত্রীকে বিবাহ করতে চাইলেন। তিনিও নিরুপায় হয়ে স্বেচ্ছায় মেনে নিলেন। অবশ্য এছাড়া আর কোনো উপায় তার কাছে ছিল না। এদিকে বীরেন্দ্রদেব তখন নিজেও বিবাহিত ছিলেন। তার স্ত্রী ছিলেন শান্তি দেবী। তখনও তার কোনো সন্তান হয়নি। এরপর যখন তিনি নিজের বৌদি আশালতা দেবীকে বিবাহ করেন, অভিশাপ তখন থেকেই শুরু হয়ে গিয়েছে। এটুকু বলে দাদু একবার থামলেন। তিতিরকে আপাদ মস্তক আরও একবার জরিপ করে নিয়ে জিজ্ঞেস করলেন, কি রে, বিরক্ত লাগছে নাকি? না না, কি যে বলো না দাদু, আমার তো খুব ভালো লাগছে শুনতে। মনে হচ্ছে সেই সব দিনে পৌঁছে গেছি। আচ্ছা দাদু, এই বীরেন্দ্র দেবী কি তোমার বাবা ছিলেন? আমার দুর্ভাগ্য যে এমন ব্যভিচারী একজনের পুত্র আমি। কিন্তু যখনকার কথা বলছি তখনও আমার জন্ম হয়নি। আমি বীরেন্দ্র দেব আর শান্তি দেবীর সন্তান ছিলাম। অর্থাৎ আমি প্রায়
80 বছর আগের কথা বলছি। যাই হোক, বাকিটা শোন। বিবাহের সময় আশালতা দেবী সন্তান সম্ভবা ছিলেন। রুদ্রপ্রসাদের সন্তান ছিল তার গর্ভে। তবে সন্তান প্রসবের কিছুদিন আগে একদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে সজোরে আশালতা দেবীর পেট লক্ষ্য করে লাথি মারলেন বীরেন্দ্রদেব। সন্তানটা নষ্ট হলো না বটে, তবে সময়ের আগে প্রসব হয়ে গেল। আর যে কোনো কারণেই হোক না কেন, ছেলেটি হলো কুৎসিত এবং বেজায় কদাকার। সময়ের আগে জন্ম নেওয়ার জন্য শারীরিকভাবেও সে কিছুটা দুর্বল ছিল। তার সাথে মস্তিষ্ক পরিপূর্ণতা না পাওয়ায় বুদ্ধিও পাকল না। বীরেন্দ্রদেব আশালতা দেবীকে জানালেন এ সন্তানকে তার ত্যাগ করতে হবে। জমিদার পরিবারে কুৎসিতের স্থান নেই। তবে আশালতা দেবী পুরোপুরি ত্যাগ করতে পারলেন না, আবার নিজের কাছেও রাখতে পারলেন না। বাড়ির মধ্যেই ধাইমার কাছে বড় হতে লাগলো ছেলেটি। এই ধাইমা তাকে সত্যিকারের ভালোবাসত, কিন্তু ছেলেটিকে সে ক্রমাগত বিষাক্ত করে তুলেছিল পরিবারের প্রতি। সে তার সমস্ত দুঃখের কারণ হিসাবে গোটা পরিবারকে দায়ী করে নিয়েছিল। ক্রমশ যতই বড় হতে লাগলো, ততই তার দানব প্রবৃত্তিগুলো দেখা দিতে লাগলো। একদিকে ছিল কদাকার, গলায় বিভৎস লাল জড়ুল, মাথাটা বড়, হাতগুলো সরু, মুখটাও ভয়ঙ্কর। সৌন্দর্য শব্দটা যেন তার সঙ্গে ব্যঙ্গ করেছে। কথায় বলে সৌন্দর্য নাকি মনে, বাহ্যিক রূপ বড় কথা নয়, কিন্তু ছেলেটি মনের দিক থেকেও ছিল ভয়ঙ্কর, নিষ্ঠুর প্রকৃতির। সকালের রোদ এখন ঘরের মধ্যে চলে এসেছে। সারা বাড়ি নিস্তব্ধ, যদিও ওপরের ঘর থেকে নিচের তলার শব্দ খুব বেশি শোনা যায় না। এতক্ষণে হরি কাকা দুধ দিয়ে চলে গিয়েছে। মালতী মাসের কাজও প্রায় হয়ে এসেছে হয়তো। রান্নাটা অবশ্য মা আর কাকিমা মিলেই করে, তবে বেলা মাসে আছে। কুটনো কুটে বাটনা বেটে মাছ বেছে দিয়ে যায়। এখনো বোধহয় সে আসেনি। এলে নিশ্চয়ই তার গলা শোনা যেত, কারণ বেলা মাসে চিৎকার করে গল্প করে। রোদ ঝলমলে সকালটাই বেশ সুন্দর। কেউ বলবে না এই সুন্দর সকালের আড়ালে একটা ভয় লুকিয়ে আছে। ভয় বলতেই তিতিরের মনে পড়ল ও এখন দাদুর ঘরে বসে সেই ভয়েরই ইতিহাস শুনছে। কথা বলতে বলতে কি একটা কারণে রামু জেঠু ডাকতেই দাদু একবার উঠে গিয়েছিলেন। আর সেই ফাঁকে তিতির একটু অন্যমনস্ক হয়ে এসবই ভাবছিল। এবার সে জানলা দিয়ে বাইরের আম গাছটার দিকে তাকালো। আজ সেখানে একটাও পাখি নেই, অথচ আম গাছটাতে অনেক পাখি আসে। সারা দিন ধরে কিচিরমিচির শোনা যায়। এবার সে মনে মনে বুঝল কেন এত নিস্তব্ধ। ঠিকই তো, কোনো পশু পাখিরই তো শব্দ নেই। কাল দুপুরে ভুলু আর মিনিও খেতে আসেনি। ওরা কি তবে ভয় পেয়েছে? টের পেয়েছে কিছু? কাল রাতে তিতির শুনেছিল কুকুর আর শেয়ালের কান্না। কেন কাঁদছিল ওরা? ব্যাপারগুলো মনে হতেই এই দিনের বেলাতেও গাটা ছমছম করে উঠল তিতিরের। দাদু আবারও ঘরে ঢুকে আরাম কেদারায় বসে বলতে শুরু করলেন, কিছু মনে করিস নে, জরুরি কাজে একটু উঠে যেতে হলো। আসলে তোর কাকাইকে একটা বিশেষ জায়গায় পাঠানোর ছিল। এটাই ধরে নে আমাদের এখন শেষ উপায়। কোথায় দাদু? সেটা পরে বলছি, এখন যেটা বলছিলাম সেটা আগে শোন। ছেলেটি ধীরে ধীরে বড় হতে থাকলো।
ধাইমা তার নাম দিয়েছিল অঘোর। যখন ছেলেটির 10 বছর বয়স তখন আমার জন্ম হয়। আমি আমার মায়ের কনিষ্ঠ সন্তান ছিলাম। যাক সে কথা, ছেলেটি এই বয়স থেকে বেজায় হিংস্র হয়ে উঠেছিল। কারোর প্রতি তার কোনো মায়া ছিল না, এমনকি সেই ধাইমা যে তাকে মানুষ করেছিল তার প্রতিও না। নিজের ওপর হওয়া অবিচারের প্রতিশোধ সে সমস্ত জগতের উপর নিতে চাইত। কখনো কখনো প্রজাপতির ডানা ছিঁড়ে দিত, আবার কখনো কুকুরের গায়ে ব্লেড চালিয়ে দিত। ক্রমশ সমস্যা বাড়তেই লাগলো। বাড়িতে একটা ময়না পাখি ছিল। ছেলেটি একদিন পাখিটাকে গলা টিপে হত্যা করে। বীরেন্দ্র দেবের বড়ই প্রিয় ছিল সেই পাখি। এই ঘটনার পর রাগে তিনি অন্ধ হয়ে অনেকবার ছেলেটিকে হত্যা করতে চেয়েছিলেন, তবে সফল হননি। প্রতিবারই কিছু না কিছু করে ধাইমা তাকে বাঁচিয়ে নিয়েছিল। ছেলেটির সাথে কেউই থাকতে চাইতো না, সকলে ভয় পেত। আর ছেলেটি যেন সেই ভয় দেখিয়ে বেজায় মজা পেত। ক্রমে তার 17-18 বছর বয়স হলো। বীরেন্দ্র দেব আর আশালতা দেবীর একটা কন্যা সন্তান ছিল, পরিবারের একমাত্র কন্যা। এর আগে জমিদার বাড়িতে কারোর কোনো কন্যা সন্তান ছিল না, তাই এই কন্যাটিকে বাড়ির সবাই অত্যন্ত ভালোবাসতেন। নাম ছিল তার চম্পাবতী। মেয়েটি খুব সুন্দরী ছিল, তাছাড়া অনেক গুণও ছিল তার। মিষ্টি ভাষী এই মেয়েটি একমাত্র মানুষ ছিল যে অঘোরকে ভালোবাসত। সবার বারণ সত্ত্বেও সে তার কাছে খেলতে যেত, স্নেহ মায়া মমতায় ভরিয়ে রাখত। তবে অঘোর সে কি পছন্দ করত? না, সে পছন্দ করত না। আসলে কাউকে ভালোবাসা তার ধাতেই ছিল না, বরং হিংসা করত। কারণ এই চম্পা সেই মেয়ে যে তার মায়ের গর্ভ পেয়েছে, ভালোবাসা পেয়েছে, যা তার প্রাপ্য ছিল। সব পেয়েছে ওই মেয়েটা। তাই চম্পা দাদা দাদা করে এগিয়ে এলেও অঘোর তাকে দূরে সরিয়ে রেখেছিল, এমনকি অত্যাচারও করত। তবে চম্পা হাসি মুখেই সবকিছু সহ্য করে নিল। বীরেন্দ্র দেব অবশ্য এই মেলামেশাকে একেবারেই ভালো মনে নিতেন না, তবে চম্পাকে তিনি আটকাতেও পারলেন না। যাই হোক, এভাবে একের পর এক দিন যেতে থাকলো, আর চম্পার প্রতি অঘোরের রাগও বাড়তে লাগলো। ইতিমধ্যে ঘটল এক ঘটনা, সেটাই ছিল সব থেকে ভয়ঙ্কর ঘটনা। সেই সময় আমাদের বাড়ি সারাইয়ের কাজ চলছিল। শীঘ্রই চম্পাবতীর বিয়ে হবে। সে তখন 12 পেরিয়ে সবে 13তে পড়েছে। বাড়ি ঘোরাঘুরি করতে গিয়ে একটা সিন্ধুক পাওয়া গেল, পুরনো সিন্ধুক। সিন্ধুকে থাকা কাগজপত্র থেকে জানা গেল ওটা ছিল দুর্গা প্রসাদের। তার সমস্ত জিনিস তিনি উত্তর পুরুষদের দিয়ে গিয়েছিলেন, কিন্তু এটার কথা কেউ জানত না। সিন্ধুকের মধ্যে একটা সোনার অদ্ভুত মূর্তি ছিল, দানব মূর্তি, দেখতে বেশ সুন্দর। বীরেন্দ্র দেব ঠিক করলেন তিনি এই মূর্তি প্রতিষ্ঠা করবেন। সেই সময় বাড়ির সকলে বারণ করল তাকে, বলল অজানা মূর্তি প্রতিষ্ঠা না করাই ভালো। এমনকি এও বলা হলো যে বাড়িতে ভগবানের নিত্য পূজা করা হয়, যেখানে গৃহদেবতা আছে, সেখানে দানব প্রতিষ্ঠা করা অনুচিত। গুরুদেবও বারণ করলেন, কিন্তু বীরেন্দ্র দেব কারোর কথাই কানে নিলেন না। প্রতিষ্ঠা হলো দানবের। ওই মূর্তি প্রতিষ্ঠার পর থেকেই বাড়ির পরিবেশ বদলে যেতে লাগলো। একে একে পশু পাখিরা বাড়িতে আসা ছেড়ে দিল। একের পর এক অঘটন ঘটতে থাকলো। সেই সময়টাই সকলে ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে।
সবাই এর কারণ হিসাবে দানবের মূর্তিকে দায়ী করলেও বীরেন্দ্র দেবকে সরাসরি কিছুই বলতে পারল না। তবে সব থেকে বড় পরিবর্তন যেটা হলো সেটা অঘোরের জীবনে। হঠাৎ সে শরীরে যেন অসুরের বল পেল। তার সমস্ত দুর্বলতা একটু একটু করে কেটে যেতে থাকলো। আর এর জন্য ও মনে মনে দানবের পুজো করত। সে বুঝেছিল এই দানবের শক্তিতে সে তার দুর্বলতা কাটিয়ে উঠতে পারছে। এই দানব চাঁদের আলো থেকে শক্তি সংগ্রহ করত। পূর্ণিমা এলেই দানব হয়ে উঠত আরো শক্তিশালী। ক্রমশ অঘোরও দানব হয়ে উঠল। দানব যেন তার শরীরকে ব্যবহার করে জীবন্ত হয়ে উঠতে চায়। এরপর কি হলো? সেই দানব মূর্তি কি সত্যিই একটু একটু করে অঘোরকে দানবে পরিণত করলো? তবে সেই পুরনো ঘটনার সাথে এখনকার সময়েরই বা কি সম্পর্ক? যে সম্পর্কই থেকে থাকুক না কেন, কৃষ্ণনারায়ণের পরিবার কি সেই সমস্যার সমাধান খুঁজে বার করতে পারবে, নাকি কালে কালে ভোগ করবে এমনই ভয়ঙ্কর অভিশাপ? জানতে হলে শুনতে হবে অভিশপ্ত পূর্ণিমার পরবর্তী পর্ব।